হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর দীপঙ্কর। আজকে একটা নিউবর্ন নিয়ে কিছু বলার জন্য আমি এসেছি। এর আগে নিউবর্ন নিয়ে কিছু ভিডিও করেছিলাম, তো আজকে খুব কমন জিনিসগুলো নিয়ে বলার জন্য আমি এখানে এসেছি। তো নর্মালি একটা বেবি যখন ডেলিভারির আগে মায়ের জরায়ুর মধ্যে থাকে, ইউটারাসের মধ্যে থাকে, তো জরায়ুর মধ্যে বেবি যে কোনো পজিশনেই থাকুক, জরায়ুর মধ্যে কি হয়, একটা ফ্লুইড, মানে এটাকে আমরা বলি অ্যামনায়োটিক ফ্লুইড দিয়ে কভার করে। এই অ্যামনায়োটিক ফ্লুইড বাচ্চার শরীরের টেম্পারেচারটাকে মেনটেন করতে সাহায্য করে। তো যেই পরিবেশে থাকে জরায়ুর মধ্যে, সেই পরিবেশের টেম্পারেচারটা আমাদের বাইরের যে টেম্পারেচার আছে এটা থেকে অনেকটাই বেশি থাকে, 2 to 3 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি থাকে। তো বেশি থাকার দরুন বাচ্চার শরীর ওয়ার্ম থাকে, হালকা হালকা গরম থাকে, যেগুলো খুব ইম্পর্টেন্ট ডিউরিং দ্য প্রেগনেন্সি পিরিয়ড। তো প্রেগনেন্সি পর, মানে সিজারের পর বা ডেলিভারির পর বাচ্চা যখন জরায়ু থেকে বেরিয়ে যায়, তো আমাদের যে এনভায়রনমেন্টে আসে বা পরিবেশে আসে, এই টেম্পারেচারটা নর্মালি জরায়ুর ভেতরের টেম্পারেচার থেকে কম থাকে। তো ঠান্ডা এনভায়রনমেন্টে বেবি এসে এক্সপোজ হয়, ওই ঠান্ডার জন্য বাচ্চার শরীরে হাইপোথার্মিয়া হতে পারে। তো সেই হাইপোথার্মিয়া আমরা যদি ঠিক করে যদি প্রথম থেকে যদি প্রিকশন না নিই, বাচ্চা হাইপোথার্মিয়া মানে টেম্পারেচার কমে যেতে পারে। তার জন্য বিভিন্ন ধরনের কনসিকুয়েন্সি, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, বাচ্চা বিভিন্ন মোটিলিটি বেড়ে যেতে পারে। তো সেটা প্রিভেন্ট করার জন্য আমরা কি করি, বাচ্চা আমরা রেডিয়েন্ট ওয়ার্মার, যেটাকে আমরা একটা ইনস্ট্রুমেন্ট আছে, রেডিয়েন্ট ওয়ার্মার নিচে বাচ্চাকে রাখতে হবে। তার জন্য আমরা রেডিয়েন্ট ওয়ার্মার অন করে দিই ডেলিভারির আগেই। বাচ্চার যাবতীয় যা জিনিস, যেমন এরকম রেপিং এর জন্য যে ক্লোথগুলি আছে, তারপর রেজিস্ট্রেশন যে সেটগুলি আছে, সবগুলি আমরা ওয়ার্মারের নিচে রাখি, যাতে আগে থেকে একটু গরম থাকে। তো ডেলিভারির পর, এটা নর্মাল ডেলিভারি হোক সিজার হোক, বাচ্চাকে আমাদেরকে সাথে রেডিয়েন্ট ওয়ার্মারের নিচে রাখতে হবে ইমিডিয়েট কেয়ার করার জন্য। ইমিডিয়েট কেয়ার করার পরে যখন আমরা বাচ্চাকে মায়ের পাশে দেবো বা মায়ের বেডে দেব, তখন ঠিক এইভাবে কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে। তো এটা কেন? কারণ টেম্পারেচারটা মেনটেন করতে হবে, কারণ যাতে হাইপোথার্মিয়া মানে টেম্পারেচার যাতে না কমে, কারণ টেম্পারেচার কমে গেলে বাচ্চার অনেক অসুবিধা হয়। একটা জিনিস বলবো, আমাদের শরীরে যখন কোনো অসুবিধা হয় বা কোনো ইনফেকশন হয়, আমাদের কি হয়, শরীরে টেম্পারেচার বেড়ে যায়, মানে ফিভার হয়। বাচ্চাদের ক্ষেত্রে ঠিক উল্টোটা, ওদের টেম্পারেচার কমে যায়, যেটাকে আমরা বলি হাইপোথার্মিয়া। এটা থেকে সুগার কমে যেতে পারে, বাচ্চার লেথার্জি হতে পারে, ইনফেকশন হতে পারে, বাচ্চার মোবিলিটি বেড়ে যেতে পারে। তার জন্য নিউবর্নদেরকে এভাবে রেপিং করতে হবে। এর পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট, ব্রেস্ট ফিডিং। আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং, মানে কখন আমি বুকের দুধ খাওয়াতে শুরু করবো ডেলিভারির পর। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক সময় পাই যে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, এখনো মায়ের ব্রেস্ট ফিডিং এ শুরু করেনি। তো যদিও প্রথম ব্রেস্ট ফিডিং আসবে না, এটা আসবে ক্ষীর দুধ বা কোলোস্টম, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা কখন দেবো? নর্মালি আমরা বলি 30 মিনিট পর যদি নর্মাল ডেলিভারি হয়, আর সিজারের ক্ষেত্রে উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যেই আমার বাচ্চাকে মায়ের ব্রেস্টে দিতেই হবে ফর আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং। তো এটা আমাকে করতে হবে। আমরা যদি দেরি করে করি তাহলে কি, এটার কারণ হলো মা যখন ডেলিভারির আগে ঠিক মা স্ট্রেসে থাকে। তো মার শরীরে কি হয়, স্ট্রেস হরমোনের লেভেল বেড়ে যায়, ফলে মার শরীরে অক্সিটোসিন নামে একটা হরমোন আছে, এই হরমোনের লেভেলও বেড়ে যায়। এই হরমোনগুলি তখন বাচ্চার শরীরে চলে আসে মার শরীর থেকে, ডেলিভারির আগে। তো বাচ্চার শরীরে যে স্ট্রেস হরমোনগুলির লেভেল বেড়ে যায়, অক্সিটোসিনের লেভেল বেশি থাকে। তো এই লেভেলগুলি আস্তে আস্তে 1 ঘন্টা পর থেকে আস্তে আস্তে কমা শুরু হয়। তো যখন এই লেভেলগুলি বাচ্চার শরীরে থাকবে, তখন বাচ্চার প্রচুর অ্যাক্টিভিটি বেশি থাকবে। সেই ক্ষেত্রে যদি আমরা তাড়াতাড়ি ব্রেস্টে যদি আমরা রাখি, সেই ক্ষেত্রে আমরা সাকিং সোয়ালিং রিফ্লেক্সগুলি ভালো হবে, তাড়াতাড়ি বাচ্চা দুধ খেতে শিখতে পারবে, দুধ টানবে। তার জন্য এটাকে আমরা বলি আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং। তো আমরা দেখি যে সমস্ত বাচ্চাদেরকে জন্মের 1 ঘন্টার মধ্যে ব্রেস্টে রাখা হয়, তাদের ক্ষেত্রে দুধের কোনো অসুবিধাই হয় না। আপ টু 6 মাস অব্দি, 6 মান্থ অব্দি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, শুধুমাত্র বুকের দুধ ওরা ঠিকভাবে খায়, কোনো অসুবিধা হয় না। মায়ের ক্ষেত্রে অসুবিধা হয় না, বাচ্চার ক্ষেত্রে অসুবিধা হয় না। কিন্তু যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে 1 ঘন্টা পর, যেখানে হরমোনাল লেভেলগুলি কমে যায় বাচ্চার শরীরে, যে স্ট্রেস হরমোন বা অক্সিটোসিন, এরপরে যদি দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা সেরকম করে ব্রেস্ট মিল্ক সাক করতে পারে না, বিকজ অফ লো লেভেল অফ দোজ হরমোনস। তো এই জন্য ব্রেস্ট ফিডিং এ তাড়াতাড়ি বসাতে হবে। এটা 2 নম্বর জিনিস, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আর ম্যাক্সিমাম 1 আওয়ারের মধ্যে আমাদেরকে ব্রেস্ট ফিডিং এ বসাতে হবে বাচ্চাকে। ঠিক আছে, এটা 2 নম্বর। 3 নম্বর হলো কখন স্টুল পাস করবে, কখন ইউরিন পাস করবে। এগুলিও খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে নিউবর্নদের প্রথম কথা হলো স্টুলটা প্রথম পাস করবে, ইউরিন পরে করবে। তো নর্মালি যে কোনো নিউবর্ন নর্মালি জন্মের পর থেকে যে
উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে স্টুল পাস করতে হবে। আমরা প্রথম স্টুলকে বলি, প্রথম পটিকে বলি বাচ্চার মেকোনিয়াম। তো মেকোনিয়াম পাস করতে হবে উইদিন 24 আওয়ার্স আফটার ডেলিভারি। যদি 24 ঘন্টা চলে গেছে, যদি পাস না করে, তখন আমাদেরকে ভাবতে হবে হয়তো বাচ্চার কোনো সমস্যা আছে, জন্মগত কোনো ত্রুটি আছে। তার জন্য আমাদেরকে ইন্টারভেনশন কিছু নিতে হবে, কিছু ইনভেস্টিগেশন করাতে হবে, কোনো সার্জিক্যাল কোনো পজ আছে কিনা তার জন্য। এর পাশাপাশি ইউরিন, ফার্স্ট ইউরিন কখন করবে? ফার্স্ট ইউরিন নর্মালি উইদিন 48 আওয়ার্স। অনেক সময় বাচ্চা 24 ঘন্টা ক্রস হয়ে যায়, বাচ্চা আদারওয়াইজ অ্যাক্টিভ, খুব গুড ক্রাইম, ভালো করে কান্নাকাটি করছে, ভালো করে ফিটিং করছে, বাট 24 ঘন্টা 30 ঘন্টা হয়ে গেল আফটার ডেলিভারি, এখন ইউরিন পাস করেনি। তো অনেক সময় টেনশন থাকে। তো এটা দিস ইজ নর্মাল। নর্মালি একটা বাচ্চা ফার্স্ট ইউরিন করতে পারে উইদিন 48 আওয়ার্স, মানে জন্মের ঠিক 2 দিন 48 ঘন্টা অবধি আমরা ওয়েট করতে পারি। যদি 48 ঘন্টার মধ্যে ফার্স্ট ইউরিন যদি পাস না করে, সেক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে হয়তো ইউরিনের কোনো জায়গাতে বা ভেতরে কোনো জায়গাতে জন্মগত কোনো ত্রুটি আছে, তার জন্য আমাদেরকে ইন্টারভেনশন করতে হবে। তো আমাদের প্রথম কথা মনে রাখতে হবে, ডেলিভারির পর 24 ঘন্টার মধ্যে মেকোনিয়াম মানে প্রথম স্টুল, প্রথম পটি করবে, আর 48 আওয়ার্সের মধ্যে প্রথম ইউরিন। এগুলো হলো নর্মাল। আর 1 ঘন্টার মধ্যে আমাদেরকে ব্রেস্ট ফিডিং এর মধ্যে বসাতে হবে, অথবা অ্যাজ আর্লিয়েস্ট। এর দেরি করলে অনেক ধরনের সমস্যা হবে। আর বাচ্চাকে এইভাবে রেপিং করে রাখতে হবে। যখন বাচ্চা পটি করবে, ইউরিন করবে, অথবা ব্রেস্ট ফিডিং করবে, হ্যাঁ, তখন যদি কোনো রেপিং এ যদি কোনো অসুবিধা হয়, বাচ্চাকে যদি এরকম কাপড় খোলানো হয়, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের সাথে সাথে আবার র্যাপ করে রাখতে হবে। আর টেম্পারেচার মনিটরিং করতে হবে বাচ্চা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তাড়াতাড়ি ব্রেস্ট ফিডিং শুরু করলে আমাদের কি হবে, যখন বাচ্চা মায়ের শরীরের সঙ্গে থাকবে, তো বাচ্চার শরীরের টেম্পারেচার তো মেনটেন থাকবে, কারণ মায়ের সঙ্গে থাকবে। আমরা কি হয় শীতকালে আমরা কি করি, যখন আমরা যখন ঘুমাই, আমরা কি করি, একজনের আরেকজন আমরা ধরে রাখি, কেন? যাতে শরীরটা যাতে ওয়ার্ম থাকে, ঠান্ডা যাতে কম লাগে। সেই ব্রেস্ট ফিডিং এর এই একটা অ্যাডভান্টেজ, আর একটা বাচ্চার টেম্পারেচার মেনটেন করতে সাহায্য করে। তো টেম্পারেচার যে কমে যেতে পারে বা হাইপোথার্মিয়া হতে পারে, সেটাকে প্রিভেন্ট করে। তো এছাড়াও ব্রেস্ট ফিডিং এর অনেক উপকারিতা আছে, সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, আশা করি আপনারা সবাই দেখেছেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এগুলো খুব কমন ক্লু, যেগুলি আমরা অনেক সময় ওয়ার্ডের নার্সিং স্টাফরা বা যারা আরএমও আছে, তাদের মধ্যে কনফিউশন থাকে। তো ওটা দূর করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। সবাই ভালো থাকবেন, বাই।